এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের সকলকে স্বাগত। দেশে নতুন সরকার গঠন হয়েছে। 79 সদস্যকে নিয়ে মন্ত্রিমণ্ডল তৈরি হয়েছে। আপকি আদালতে আজ উপস্থিত থাকছেন এই নতুন মন্ত্রিমণ্ডলের চির নবীন সদস্য। ঠিক শুনেছেন, অপেক্ষা করুন। 73 বছরের সবচেয়ে কালারফুল। হাততালি দিয়ে স্বাগত জানান ডক্টর ফারুক আব্দুল্লাহ। আমরা আদালতে প্রশ্ন আর অভিযোগ শুরু করার আগে স্মিতা গুপ্তার অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। অনুমতি মঞ্জুর, আজকের মামলা শুরু করা হোক। তো মোকদ্দমা শুরু হচ্ছে। আপকি আদালতে ডক্টর ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে প্রথম অভিযোগ। আপকি আদালতে ডক্টর ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ হলো যে রাজনীতিতে ওনার মনোভাব মোটেই সিরিয়াস নয়। আমি যখন রিসার্চ করছিলাম আপনাকে নিয়ে, তখন জানতে পারলাম ছোটবেলায় আপনি খুবই দুরন্ত বাচ্চা ছিলেন। ক্লাস 10-এ পড়াকালীন ধূম্রপান করতে গিয়ে বাবার কাছে ধরা পড়েছিলেন, মারও খেয়েছিলেন। আমার বাড়িতে সবচেয়ে বেশি মারধর বোধ হয় আমিই খেয়েছি। সিগারেট টানতে গিয়ে ধরা পড়ে গেছিলাম। তারপর ছোটবেলা একটা ধারণা ছিল সিগারেট টানলেই বড় হয়ে যাব, এমনটাই ভাবতাম। টানলাম, ধরা পড়ে গেলাম। তারপর এমন মার খেলাম যে আজ অব্দিও সিগারেট ছুঁইনি। আর সচরাচর আমার ভুলের জন্যই মার খেতাম। একবার সিঁড়ি দিয়ে নামছি, এমন সময় সিঁড়ির নিচে বাড়ির পরিচারককে দেখে বললাম, এই উজবুকে ঢেকে এদিকে আয়। তারপর ইয়ারকি মেরে ওর মাথার টুপিটা ফেলে দিয়েছিলাম। বাবা কথাটা শুনে ফেলেছিল। ওই পরিচারক মাত্র 30 টাকা মাইনে পেত মাসের। বাবা ছিলেন চিফ মিনিস্টার। পর্দার ভেতর থেকে স্টিক বের করলেন। তারপর আমার মাকে বেডরুমে বন্ধ করে দিয়ে আমাকে এমন মারলেন, বাপ রে বাপ, বলে বোঝাতে পারবো না। মায়ের হৃদয় কোমল হয়। প্রচণ্ড মার খেলাম আমি। মারতে মারতে আমাকে প্রায় 50 গজ অবধি টেনে নিয়ে যান। আমার নাক থেকে, সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল। বাবা আমাকে টেনে সেই পরিচারকের পায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, এই টুপিটা ওকে পরিয়ে দাও আর ওর কাছে ক্ষমা চাও। আর পরের বার যেন এরকম না হয়। হতে পারে ও তোমার পরিচারক, তা বলে গালাগালি করা, কিন্তু খবরদার আর চলবে না। আর সেদিন থেকে আজ অবধি আমি মানুষে মানুষে কোনো ভেদাভেদ করি না, কখনোই করিনি। আর আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে বাবা আমাকে এইসব শিখিয়ে গেছেন খুব ভালো। আর আমার এই নন সিরিয়াস অ্যাপ্রোচ নিয়ে কথা বলতে গেলে সবার আগে জানতে হবে শত্রুপক্ষকে। ফারুক আব্দুল্লাহ নন সিরিয়াস, এইসব প্রচার করে ওরা খুশি হয় যে বাইকে করে শাবানা আজমিকেও ঘোরাচ্ছে। এটা আপনারাও শুনেছেন। আমি এর সঙ্গে বিয়ে করে ফেলেছি, ওর সঙ্গে ঘুরতে চলে গেছি, মানে অনেকগুলো নাম আছে এই লিস্টে। সবসময় রেখারও নাম আছে এই লিস্টে। হ্যাঁ, রেখার নামও আছে। যা যা ওরা বলতে চেয়েছে সব কিছু বলেছে। আমি ওদের জন্য বলবো, সবাই গোলাপ ফুলের প্রশংসা করে, গোলাপে কাঁটা থাকলেও প্রশংসা তো করাই যায়। এই কথাটা তো আমরা সবাই জানি। আমার যারা শত্রু তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করেই যায়। আর আগেও করেছে, যতদিন বাঁচব ততদিন তারা করতেই থাকবে। আর আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে প্রশংসা করে ভরিয়ে দেবে। আমি বলেছি ওদের, আমাকে যদি ভারতরত্ন দিতে হয় তাহলে তা যেন অন্তত আমার মৃত্যুর আগেই আমাকে দেওয়া হয়। মৃত্যুর পরে আমার মৃতদেহে ফুল দেওয়ার কোনো দরকার নেই। মৃত্যুর পরে তো আমি কিছু জানতেই পারবো না কে ফুল দিল, কে মালা। আমাদের দেশে সবকিছু মরার পরেই পাওয়া যায়। দুঃখজনক, এই দেশে মরার পরে তোমার এত প্রশংসা করবে, আর যতদিন বেঁচে থাকবে ততদিন যতটা সম্ভব পা ধরে টানবে। এটা করবে। রজত, তুমিও বেঁচেই থাকবে, দেখতে পাবে আমি তো বৃদ্ধ, আজ আছে কাল না, কিন্তু তুমি দেখবে আমার মৃত্যুর পর কিভাবে ওরাই আমার প্রশংসা করছে, যারা এতদিন আমার রীতিমতো ভালো মতোই আর কি পা ধরে টেনেছে, গলা কাটার চেষ্টা করেছে, বুঝে নাও আর কি। আমি এরকম আরো একটা উদাহরণ আপনাকে জানাতে চাই। খবরের কাগজে ছাপা হয়েছিল, ডক্টর ফারুক আব্দুল্লাহ যার ফ্রেন্ড লিস্টে আছেন তার নাম হলো মল্লিকা শেরাওয়াত। অসাধারণ। ভাবো ফারুক কতটা লাকি। হ্যাঁ, এরকম বড় বড় তারকারা ফারুকের ফ্রেন্ড লিস্টে আছে। ওই খবরের কাগজে লেখা আছে, ডক্টর ফারুক আব্দুল্লাহ নিজের মনের কথা মল্লিকা শেরাওয়াতকে বলে দিয়েছেন।
আর সঙ্গে এটাও বলেছেন উল্টোপাল্টা ভাবার কিছু নেই, উনি মল্লিকার ফ্যান, তাই উনি মল্লিকাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। हजूर ये न थी मेरी किस्मत कि विसाल यार होता, अगर और जिंदा रहते तो यही इंतजार रहता। এখন কানাঘুষোও শোনা যায় এই বয়সেও আপনার যে স্টাইল আছে সেটা এই রকম যে পাশে যদি কোনো ডিস্কো থেকে ডাকা হয় আপনি চটজলদি সেখানে পৌঁছে যাবেন। যদি তোমার ক্যামেরা না থাকে তাহলে অবশ্যই যাব। এখন এটা শোনা যাচ্ছে যে 72 বছর বয়সে আপনার আবার নতুন করে গিটার শেখার শখ হয়েছে। আমার যেমন বাড়িতে সাইফ আলী। বহু বছর হলো গিটার আছে, প্রায় 30-40 বছর ধরে। জীবনে অনেক সময় মানুষ এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যায় যে মানসিকভাবে খারাপ থাকে, এরকম সময় তো আমি হয় গজল শুনি অথবা গিটারে সুর তোলার চেষ্টা করি। হ্যাঁ, এতে এমন কি খারাপ দেখতে পাচ্ছ? যা করলে আমার মন ভালো হবে, নিজেকে মানে রীতিমতো নবীন ভাবতে পারবো, সেটা আমি কেন করব না? কি সমস্যা তাতে বলো? কাদের এত আপত্তি? গিটার বাজালে তাদের সমস্যা কোথায়? এই খবরের কাগজে লিখেছে যেমন সাইফ আলী খান করিনা কাপুরের জন্য হুজুর, গিটার বাজান, তো আপনার জীবনে করিনা কে? চোখ খুলে বাঁচা খুব জরুরি। আমেরিকান প্রেসিডেন্ট স্যাক্সোফোন বাজাতেন, তার কি নাম ছিল? না, তার নাম ছিল বিল ক্লিন্টন, ঠিক আছে? তাই তো, মনে আছে তো? হ্যাঁ, সারা বিশ্ব ওনার প্রশংসা করে, কিন্তু ফারুক আব্দুল্লাহর গিটার বাজানো মানেই যা যা গেল গেল সব গন্ডগোল। এটা অন্তত ভালো যে সেতার বাজাই না। আচ্ছা, এবার এটা বলুন যে এই বয়সে এসে আপনি কি এখনো রোমান্টিক, নাকি উমার আপনার থেকে বেশি এবার আমি রোমান্টিক? একটা কথা বলি যে বয়সের সঙ্গে রোম্যান্সের সঙ্গে কোনো কানেকশনই নেই। 100 বছর বয়সেও রোম্যান্স করা যেতে পারে, আর 100 বছর বয়সে কিভাবে রোম্যান্স করছে সেটা জানার জন্য রীতিমতো এভাবে এভাবে হ্যাঁ, দূরবীনটা লাগিয়ে দেখুন, ভালো করে দূরবীন লাগিয়ে। আর এটা আবার কোনো কথা না কি? जिंदगी जिंदा दिली का नाम है, मुर्दा दिल क्या खाक जिया करते हैं। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে ডক্টর ফারুক আব্দুল্লাহকে নিয়ে আজকের এই ইন্টারেস্টিং মামলার আরো এক পর্ব। আমি জানতে চাই আপনার আর ওমর আব্দুল্লাহ স্যারের মধ্যে কি পার্থক্য? আমার সঙ্গে হ্যাঁ স্যার। প্রথম পার্থক্য যে আমি হলাম 73 বছরের আর ওমরের বয়স 38, এটা বড় পার্থক্য। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ উপস্থিত আছেন নতুন সরকারের নতুন ক্যাবিনেট মিনিস্টার ডক্টর ফারুক আব্দুল্লাহ। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ডক্টর ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পরিবারতন্ত্রের রাজনীতি করেন। দেখুন স্যার, এই দেশে দুটো পরিবার আছে এই মুহূর্তে যাদের হাতে সব থেকে বেশি পাওয়ার আছে এই দেশে। এক তো এম করুণানিধির পরিবার, উনি নিজে মুখ্যমন্ত্রী, ওনার ছেলে ক্যাবিনেট মিনিস্টার, আর ওনার ভাইপো মানে গ্র্যান্ড ভাইপো সেও ক্যাবিনেট মিনিস্টার। আর দ্বিতীয় ডক্টর ফারুক আব্দুল্লাহর পরিবার, আপনার নিজের ছেলে যেখানে মুখ্যমন্ত্রী, আপনি ক্যাবিনেট মিনিস্টার, এমনকি আপনার জামাইও আপনার সরকারের একজন মন্ত্রী। মূল কথা হলো যে মানে মানুষ ভোট দিয়ে নেতা বানায়, রাজনীতিতে তুমি জোর করে কিছু করতে পারবে না। একজন অভিনেতার ছেলে বা মেয়ে অভিনয় করতে পারে, তখন কিন্তু তোমার মুখে কোনো কথা নেই। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে বা মেয়ে ইন্ডাস্ট্রি চালাতে পারে, কিন্তু রাজনীতি হচ্ছে একেবারেই আলাদা ব্যাপার। তুমি জোর করে কিন্তু কিছুতেই উড়ে এসে জুড়ে বসতে পারবে না। এখানে মানুষের থেকে ভোট চাইতে হয়, তারা যদি তোমাকে সমর্থন করেন তবেই তুমি আসতে পারবে, না হলে আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। ডক্টর সাহেব, যেমন শেখ আব্দুল্লাহর হাত ধরে আপনি এসেছেন, উনি ছিলেন বলে আপনি ভোটে দাঁড়ালেন, পার্লামেন্টে পৌঁছলেন, ঠিক তেমন ভাবেই আপনার হাত ধরে ওমর এগিয়ে এলো, আপনি ভোটে দাঁড় করালেন, মুখ্যমন্ত্রী হয়ে গেল। তাহলে যার মাথার ওপর কোনো বাবার হাত নেই সে কি করবে? এবার একটা কথা বলি, 80-র দশকে যখন আমি রাজনীতিতে প্রবেশ করি তখন আমার বাবা আমাকে অনেকবার বারণ করেছিলেন, ঠিক আছে? তো পরিষ্কার বলেছিলেন, তুমি এমন এক মহাসমুদ্রে প্রবেশ করছো যেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। হয় সমুদ্রের গতির সঙ্গে নয়তো বিপরীতে লড়াই করে টিকে থাকতে হয়। আমি আমার ছেলেকেও এ কথাই বলেছি, রাজনীতিতে ঢুকলে তোমার সংসার করা হবে না, কিন্তু স্ত্রী এবং সন্তানের সঙ্গে সময় কাটানোর কোনো উপায় থাকবে না। দিনরাত তোমাকে কাজ করে যেতে হবে মানুষের জন্যে। ছেলে বলল, আমি করব এই কাজ।
এবার ছেলের এই উত্তর শুনে একজন বাবা কি বলবে? না তুমি এই কাজ করবে না সেটা বলবে। এখন তো সবাই জানে ওহ কেমন কাজ করছে। আপনারাও নিশ্চয়ই জানেন ও মন্ত্রী ছিল, এনডিএ সরকারের মন্ত্রী ছিল। রেকর্ড বের করে দেখে নিন, একবার কমার্স ইন্ডাস্ট্রিতেও কি করেছে, ফরেন মিনিস্ট্রিতেও কি করেছে। এখানে একটা জায়গা অবধি তোমার হাত ধরে কেউ নিয়ে আসতে পারে, ঠিক আছে? তারপর সে কিভাবে কতদূর যাবে সেটা তার নিজস্ব ব্যাপার, তার নিজের কিন্তু ক্যালকুলেশন। এবার ব্যাপারটা একটু বেশি হয়ে গেল না? 17 জনের লিস্ট আছে আমার কাছে। মীরা কুমার, জগজীবন রামের মেয়ে; সলমান খুরশিদ, উনি প্রাক্তন রাজ্যপাল খুরশিদ আলম খানের ছেলে; দয়ানিধি মারান, উনি সিএম করুণানিধির ভাইপো; কুমারী শৈলজা চৌধুরী বলবীর সিং এর মেয়ে; জি কে ওয়াসন, জি কে মুপানারের ছেলে; আডেগিরি করুণানিধির ছেলে; অজয় মাখন, ললিত মাখনের ভাইপো; জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মাধবরাও সিন্ধিয়ার ছেলে; জিতেন প্রসাদ, জিতেন্দ্র প্রসাদের ছেলে; প্রনীত কৌর, প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর স্ত্রী; তুষারভাই চৌধুরী, অমর সিং চৌধুরীর। এখন এই লিস্ট তো শেষই হতে চায় না, আপনি এতজন বলছেন রয়েছে। 17 জনের নাম আছে। হুম। এবার আমাকে বলুন যে 543 জন লোকসভা থেকে আপনার 200-র বেশি লোক রাজ্যসভা থেকে 17 জন যদি হয়ও, তাহলে কি এমন বড় ব্যাপার যে এরা বংশ পরম্পরা রাজনীতি করে? হ্যাঁ, আর নতুন লোকও তো আছে, তাই নেই কি? আমি এটাই বলছিলাম যে 543 জন এমপি, যার মধ্যে 206 কংগ্রেস পার্টির থেকে এবং ওদের সহযোগী দলের থেকে, এবং তাদের সবাইকে মিলিয়ে 17 জনকে এমন পাওয়া গেছে যাদের বাবা, দাদু অথবা মা রাজনীতিতে ছিলেন। আমার মনে হয় এটাই ওনাদের কাছে আল্লাহর আশীর্বাদ। আল্লাহর কৃপা না হলে কিচ্ছু পাবে না, কিচ্ছু ভগবানের না। কৃপা নাকি মা বাবার কৃপা? না, আল্লাহর কৃপা একদম। মা বাবার কৃপা পরে হয়, আগে আল্লাহর কৃপা থাকতে হবে। ওপরওয়ালা যদি মনে করে কাউকে কৃপা করবে, কথায় বলে না, وعز من تشاء والذل من تشاء। মানে ঈশ্বরের কৃপা থাকলে সম্মান পাবে, না থাকলে অসম্মান। যাকে উনি দেবেন সেটা তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আর যার থেকে উনি নেবেন তা কেউ আটকাতে পারবে না। এই প্রথমবার আমরা এমন একটা সরকার দেখছি যেখানে বাবা ছেলে, যেখানে শ্বশুর জামাই একই মন্ত্রিমণ্ডলে থাকবে। এরকমটা আগে দেখা যায়নি। না না, মন্ত্রিমণ্ডলেও আছে, ওদের আলাদা বিভাগ, আমার আলাদা বিভাগ, ওদের কাজ আলাদা আর আমার কাজ আলাদা। হ্যাঁ, এবার এই জনতাকে মানে- জিজ্ঞেস করে তাদের কোনো প্রশ্ন আছে কিনা, যারা প্রশ্ন করতে চান। হ্যাঁ বলুন। ডক্টর আব্দুল্লাহ, যখন আপনার ছেলে সিএম হিসেবে নির্বাচিত হয়, তখন আপনি খুব সুন্দর একটা গান গেয়েছিলেন। আমার অনুরোধ, আপনি যদি ওই গানটি এখানেও দুকলি গেয়ে দেন। ওটা আসলে ওই মানে ওই সময়টা একটু আলাদা ছিল, সবাই জোরজার করে, আমিও গেয়ে ফেলি সেই সময়। আশা ছিল যে আমি যা পারিনি ছেলে তা পারবে। আশা রাখুন একদিন আবার আসবো এই শোতে, তখন আপনাকে পুরো গানটা শুনিয়ে দেবো। আচ্ছা, এই কথার কতটা সত্যতা আছে ডক্টর সাহেব, যে যখন উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনিও মুখ্যমন্ত্রী হতে চাইছিলেন, কিন্তু রাহুল গান্ধী উইথড্র করে নিয়েছিলেন? না না না, এই কথা সত্যি নয়, একদমই নয়। অবশ্যই আমি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলাম, কিন্তু সেই রাতে আমি ঘুমোতে গিয়ে ভাবলাম এটা নিয়ে আর ভেবে মানে কোনো লাভ নেই। দুম করে পাহাড়ে তো উঠে যেতে পারবো না, আমার এখন অত শক্তিও নেই যে আজ থেকে প্রায় 40 বছর আগে ছিল। তখন রাজনীতির এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন নবীন মানে দলনায়কের প্রয়োজন ছিল আর কি। হ্যাঁ, পরের দিন সকালেই আমি আমার স্ত্রীকে বলি, আমি রাতে ঘুমোতেও পারিনি। আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেন, তুমি ঘুমোচ্ছ না কেন? আমি জানালাম ব্যাপারটা হচ্ছে যে আমার একেবারে ঘুম আসছে না। আমি আসল কারণ ওকে বলতে পারিনি। সারাক্ষণ আমার মাথার মধ্যে বিভিন্ন বিষয় ঘুরপাক খাচ্ছিল। হ্যাঁ, মানুষের আমার প্রতি যতটা ভরসা, আমি কি পারবো সে ভরসা বজায় রাখতে? পরের দিন সকালবেলায় আমি স্ত্রীকে জানাই, মুখ্যমন্ত্রী হতে চাই না। 8:30টায় আমার ছেলে আসে, ওকে দেখে আমি বললাম, ওমর, আমি তোমাকে নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবছি, তুমি কি নেবে? কিন্তু যা শোনা যায় তা হলো আপনার কাছে ফোন আসে, আপনাকে প্রেসার দেওয়া হয়, চাপ সৃষ্টি করা হয় না, আপনার না, উপর। না, আপনি নিশ্চয়ই জানেন গুজব কিভাবে রটে, ঠিক আছে? যে যার নিজের মতন মশলা, কেউ নুন মানে কেউ লঙ্কা গুঁড়ো, কেউ গোলমরিচ, কেউ বা হলুদ দিয়ে এসব মন গড়া গল্প বানায়। যা ঘটেনি তার গায়ে রং লাগিয়ে নতুন গল্পই তো অভ্যেস আমাদের। আর যদি কেউ কোনো বিশেষ পদে থাকে তাহলে তো হয়েই গেল, ব্যাস। আমি জানতে চাই আপনার আর ওমর আব্দুল্লাহ স্যারের মধ্যে কি পার্থক্য? আমার সঙ্গে হ্যাঁ স্যার। প্রথমত আমার বয়স হলো 73 বছর, আর ও 38, এটা একটা বড় পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো যে আমি গল্ফ খেলি আর ও খেলে না। ও সারাদিন ডেস্ক জবই করে। আর তৃতীয় পার্থক্য হলো ও নবীনদের মনের কথা বুঝতে পারে, কিন্তু
আর আমি প্রবীণদের মনের কথা বুঝতে পারি। হ্যাঁ, আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি নতুন ক্যাবিনেট মিনিস্টার ডক্টর ফারুক আবদুল্লাহর ওপর। আপকে আদালতে এই মোকদ্দমার পরবর্তী অংশ ব্রেকের পর। ডক্টর সাহেব, আপনি বলছেন যে আপনি এর বিরুদ্ধে ছিলেন, একদম আপনি সত্যি কথা। প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ? তাহলে সেটা কোন শক্তি ছিল বা কারা এমন ছিল যারা আপনাকে বাধ্য করেছিল? অনেক হয়েছে, যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই দেখুন, ভালো। মানুষ জানতে চায়। আচ্ছা, আপনারা জানতে চান? আপকে আদালতে প্রশ্ন উত্তরের মারপ্যাচে আজ রয়েছে আমাদের সঙ্গে ডক্টর ফারুক আবদুল্লাহ। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ডক্টর ফারুক আবদুল্লার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সন্ত্রাসবাদীদের মুক্ত করে দেওয়ার জন্য দায়ী। ডক্টর সাহেব, নির্বাচন চলাকালীন একটা কথা বারবার উঠেছে, আজহার মাসুদের নাম, যাকে যশবন্ত সিং প্লেনে চড়িয়ে কান্দাহার ছেড়ে আসেন। কিন্তু যখন রিসার্চ করলাম তখন জানতে পারলাম যে ছেড়েছেন তো আপনি মুখ্যমন্ত্রী ছিলেন। একদম সত্যি কথা, কিন্তু ভুলে গেলে হবে না। এর আগেও নির্দেশ অনুযায়ী আমাকে 5 জনকে মুক্ত করতে বাধ্য করা হয়েছে, ভিপি সিং এর আমলে আর কি। এটা তো কারা বাধ্য করেছিল না না, আপনাকে এই শুনুন কাজটা না, করতে? সব বলছি আমি। যখন ওই 5 জনকে আমাকে মুক্ত করতে বলা হয় তখন আমি প্রতিবাদ করেছিলাম যে মুক্ত করো না, কিন্তু ওরা শোনেনি। ওপরওয়ালার কৃপা যে দুজনেই বেঁচে আছেন, আরিফ মোহাম্মদ খানও বেঁচে আছেন, আর যিনি পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন গুজরাল সাহেরও, উনি বেঁচে আছেন। আচ্ছা, ওনাদেরকেই জিজ্ঞেস করবেন যে সেই সময় আমার পরিস্থিতির কথা। এরপর আবার আমাকে বলা হলো যে মৌলানা আজহার আর আরেকজনকে মুক্ত করতে। তখন আমি যশবন্ত সিং আর আডবাণী সাহেবকে বলেছিলাম এমনটা না করতে। পরবর্তীতে এর ফল আমাদেরকেই ভোগ করতে হবে আর কি। এর পরিণাম ভীষণ রকম খারাপ হবে, আমাদেরকে ভুগতে হবে। কিন্তু কারণ ক্ষমা চাইছি আমি এসব বলার জন্য, মিডিয়া পুরো বিষয়টাকে খুব জঘন্যভাবে ঘি ঢেলে দিয়েছিল বিষয়টাতে। তখন নিউজ চ্যানেল খুললেই দেখাতো যে বাজপেয়ীর বাড়ির সামনে শত শত লোকেরা বসে আছে, যারা বলছে আমাদের আত্মীয়দের ফিরিয়ে নিয়ে আসো, যা যা করতে হয় সব করো। আর মিডিয়া কি করলো? হ্যাঁ, বারবার এগুলোকেই হাইলাইট করে দেখাতে শুরু করলো। আর জনতা বলছে যে ভারত যাক মায়ের ভোগে, আমাদের আত্মীয়দের ফিরিয়ে দাও। ওই সময় মিডিয়া এত হাইপ করে দিয়েছিল পুরোটা, এবং সেই মুহূর্তে এই পরিস্থিতি কন্ট্রোল করার ক্ষমতা সরকারের মধ্যে ছিল না। বাধ্য হয়ে বললেন তাদের ফিরিয়ে আনতে হবে। আমার মতে এটা ভুল পদক্ষেপ। আমরা যদি সেই মুহূর্তে এরোপ্লেনের ওই সন্ত্রাসবাদীদের শেষ করে দিতাম, সবাইকে বুঝিয়ে দেওয়া যেত যে ভারতে কোনো রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ মেনে নেওয়া হবে না, এটাই হতো ভারতের সঠিক স্ট্যান্ড। কিন্তু আমরা তা করিনি, এবং যার সুযোগ আমার মনে হয় ওই কমিউনিটি নিয়েছে এই হয়ে যাওয়া। ডক্টর সাহেব, আপনি বলছেন যে আপনি এর বিরুদ্ধে ছিলেন, একদম আপনি ছিলাম, প্রতিবাদ করেছিলেন। একদম। তাহলে সেটা কোন শক্তি ছিল বা কারা এমন ছিল যারা আপনাকে বাধ্য করেছিল? রজত, তুমি ভালোই জানো, এখানে উপস্থিত সবাই জানে কেন আমাকে নাম নেওয়া করাচ্ছ। অনেক হয়েছে, অনেক হয়েছে। যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় তত ভালো। দেখুন, এটা। মানুষ জানতে চায়। আচ্ছা, আপনারা জানতে চান? দেখুন, আমি এনাদের তরফ থেকে আপনাকে দেখো, জিজ্ঞেস সেই করছি। সময় এনডিএ এর সরকার ছিল। এনডিএ সরকারের থাকাকালীন আমাদের গৃহমন্ত্রী ছিলেন আডবাণী বাবু, ঠিক আছে, তো জানেন আপনি। আর যশবন্ত সিং জি ছিলেন ফরেন মিনিস্টার। এরা ক্যাবিনেট মিটিং ডাকেন, যেখানে সবাই উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী বাজপেয়ীজিও ছিলেন, ঠিক আছে। ওই সময় যৌথভাবেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ওদের মুক্ত করা হবে। তার আগে প্রায় 3 ঘন্টা ধরে আমি তাদের সঙ্গে তর্ক করি যে মুক্ত করা হবে না। টেলিফোনে ওনাকে বলি গভর্নর স্যার এখন বেঁচে আছেন, ধন্যবাদ আল্লাহকে, অসংখ্য ধন্যবাদ। ওনাকে বলি যে স্যার আমাদের ভুল হয়ে যাচ্ছে, আমরা যদি এই মুক্তি আটকাতে না পারি তাহলে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো না। কিন্তু আমার কথা কেউ শোনেনি। আর ওই মৌলানা মাসুদ আজহার আজও পাকিস্তানে বসে ভারতের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে শুধু যাচ্ছে। ভারতবর্ষই নয়, ও যেখানে বাস করছে সেই দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। যারা আমাদের জন্য কবর খুঁড়েছিল, আজ ওই কবরে ওরা নিজেরাই চাপা পড়ে যাচ্ছে। সন্ত্রাসবাদ শেষ করে দিল এই দেশটাকে। আজ প্রত্যেকটা শহরের মানুষকে বলছে তোমরা বাড়ি থেকে বের হও,
কারণ আমরা চলে আসছি, একেবারে বিস্ফোরণ করে দেবো, একথা সাফ বলছে তালিবান। প্রতিদিনই খবরের কাগজে পড়ছে যে তালিবানরা এখন লাহোর ছেড়ে করাচিকে নিশানা করছে। সব শহরে আর তারপর ওরা জনতাকে বলছে ওরা যে বাইরে বেরিয়ে এসো, এবার সব শহরে হামলা করব আমরা। যে বাঘকে ওরা পুষেছে সেই বাঘই কিন্তু নরখাদক হয়ে ওদেরকে খেতে শুরু করেছে। তাহলে আপনার কি মনে হচ্ছে ভারতবর্ষ বিপদে আছে? শুধু ভারত নয়, সারা বিশ্বই সন্ত্রাসবাদের জন্য বিপদে আছে। সারা বিশ্ব এই বিপদে পড়ে গেছে। এর পরিধি কখনো ছোট হতে পারে না, এর অনেক বড় পরিধি কিন্তু। আর এই পরিধি যদি আমরা কমাতে না পারি তাহলে সারা বিশ্বকে এর ক্ষয়ক্ষতি বহন করতে হবে। আতঙ্কবাদের বিরুদ্ধে না লড়লে কখনোই আমরা এদের দমাতে পারবো না। এই লড়াই সারা বিশ্বের, শুধু ভারতের নয় কিন্তু এই লড়াই শুধু ভারতের লড়াই না ভেবে সারা বিশ্বের লড়াই হিসেবে এটাকে দেখতে হবে। বিশ্বকে বাঁচাতে হবে যাতে এখানে বসে থাকা প্রত্যেককে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। ভবিষ্যতের ভারত থেকে সন্ত্রাসবাদীদের আমাদের কিন্তু শেষ করে ফেলতে হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। মানুষের তো এটা মনে হয় ডক্টর সাহেব যে যখন 26/11 ভারতবর্ষের ওপর হামলা চালানো হয়, মুম্বাইতে যখন হামলা হয়, সেই সময় আমাদের শক্তির দ্বারা পাকিস্তানের টেররিস্ট ক্যাম্পগুলো ধ্বংস করে দেওয়া উচিত ছিল, ওদের ওপর হামলা করা উচিত ছিল, তখনই শেষ করা উচিত ছিল। এটাই সন্ত্রাসবাদীরা চেয়েছিল। ওরা চেয়েছিল এই লড়াই আরো বড় হোক, আর ভারত উল্টে পাকিস্তানকে আক্রমণ করবে, আর ওরা দেশের সেনাদের সাথে হাত মিলিয়ে একটা ইসলামিক ফ্রন্ট আর কি তৈরি করবে। আর আমার মনে হয় যে মনমোহন সিং বাবু একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন আক্রমণ না করার। কারণ ওই সরকার জিতেছিল, মানুষ ভোট দিয়ে তাদের এনেছিল, মানুষের ভরসা বাঁচিয়ে রাখতে হবে, নয়তো আবার সেনার অধীনে দেশ চলে যাবে। সেনা শাসিত দেশ কেমন হয় তা আমরা সবাই দেখেছি। তাই ওই সময় উনি যেভাবে ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, গোটা দেশ কিন্তু সেটা বুঝেছিল। কিন্তু বিপদ তো সেই তুলনায় আরো বেড়ে গেল। তালিবানরা প্রায় আমাদের দরজায় এসে টোকা মারছে। একদম তাই। আজ ভারত সহ গোটা বিশ্ব এসব দেখছে কিন্তু, এবং একজোট হয়ে এর বিরোধিতা করছে। আর এখন আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে একজোট হয়ে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা করা যাবে, সেটাই আমাদের করতে হবে। আমি সেই প্রথম প্রশ্নটাই ডক্টর আব্দুল্লাহ আপনাকে আবার করব। যখন আজহার মাসুদকে কান্দাহারে ছাড়া হলো, এটা কি সত্যি যে সেই সময় প্রচুর পয়সা, প্রচুর ফরেন কারেন্সি ওই প্লেনে গেছিল সন্ত্রাসবাদীদের সাথে? ওই প্লেনে কে বা কি গিয়েছে আমি সেটা জানি না। আমি শুধু জানি যে 3 জন সন্ত্রাসবাদী ওই প্লেনে গেছিল। পয়সা গিয়েছে কি যায়নি তা জানার জন্য আপকে আদালতে আপনাকে ওদের মধ্যে কাউকে ডাকতে হবে যারা ওই প্লেনে ওদের সঙ্গে ছিল। আর যখন রুবাইয়া সাইদের অপহরণ হয়েছিল তখন আপনি বলেছিলেন আরো 5 জন টেররিস্টকে মুক্ত করা হলো। এই 5 জনকে ছেড়ে দেওয়ার জন্যও কি আপনার ওপর চাপ দেওয়া হয়েছিল? তো কারা দিয়েছিল এই চাপ, আর কি হয়েছিল সেই সময়? জনতা জানতে চায়। ভিপি সিং এর সরকার ছিল, মূর্তিজি ছিলেন ওনার গৃহমন্ত্রী। আমার একটাই ভুল ছিল, যেটা এখন আমার মনে হয়, সেই সময় আমার ত্যাগপত্র ওনাদের দিয়ে বলা উচিত ছিল যে এই নিন, এবার যা করার করুন, কিন্তু ফারুক আব্দুল্লাহ আর এর অংশ হতে চায় না। ওটাই আমার সবচেয়ে বড় ভুল, এবং আমার মৃত্যুর সময় অবধি ওই ভুল আমায় তাড়া করবে, আমি জানি। কিন্তু একই ভুল আপনি 2 বার করেছেন। হ্যাঁ করেছি, কিন্তু প্রথমবারই যদি ভুল না করতাম তাহলে দ্বিতীয় কোনো ভুল করার সুযোগই পেতাম না। আপনি এমন কি করবেন ভারতবর্ষে যা পরবর্তীতে যিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবেন বা অন্য কোনো প্রদেশের, তাকে যেন কোনোভাবেই কেউ বাধ্য না করে কোনো টেররিস্টকে ছাড়তে? আসলে জনতা জানতে চায় যে যারা সরকারে আছে তাতে আমার মনে হয় না যে তারা এই রকম করবে। যে জনতাকে সোচ্চার হতে হবে এর বিরুদ্ধে। কিন্তু একটা কথা আপনারা মাথায় রাখবেন, আমাদের দেশ গণতান্ত্রিক, ঠিক আছে? একমাত্র জনগণই পারবে। আপনারা থাকলে আমরা থাকব, আমরা একা কেউ কিছুই নয়। জনতা যেমন আমাদের বানায়, আবার জনতা চাইলে আমাদের তাড়িয়েও দিতে পারে। সেই সময় যদি ভারতের জনতা সোচ্চার হয়ে বলতো যে না, আমরা কোনো সন্ত্রাসবাদীকে মুক্ত করব না, কারোর সাহস হতো না সেক্ষেত্রে ওদেরকে মুক্ত করার। তাই আমি আবার আপনাদের বলবো, পরবর্তীতে যদি এরকম কোনো পরিস্থিতি আসে যেখানে ভারতের সম্মানহানি হতে পারে, সেখানে প্রত্যেক নবীন থেকে প্রবীণ ভারতীয়দেরকে রুখে দাঁড়াতে হবে আর বলতে হবে আমরা মেনে নেব না, কখনোই না। সরকারকে বলতে হবে অনেক হয়েছে, এবার যাও।
হ্যাঁ আপনার পেছনে যিনি আসেন হ্যাঁ, এখানে সরদারজি, রাখুন, এখানে। হ্যাঁ ওনাকে দিন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি হ্যাঁ, বলুন, প্রথমে হ্যাঁ, বলুন, সরদারজিকে বলুন, মাইকটা আপনি, দিন। হ্যাঁ। वाहेगुरु जी दा खालसा ते वाहेगुरु जी दी फतेह। স্যার এতক্ষণ যে সন্ত্রাসবাদীদের নিয়ে আপনি কথা বললেন সেখানে আপনি বললেন যে আম জনতাকে প্রতিবাদ করতে হবে, কিন্তু সাধারণ জনতার কথা কিভাবে ওই অবধি পৌঁছবে? ওই অবধি যাবে কি করে বলুন তো স্যার, আমাকে বলুন প্লিজ। কোথায় পৌঁছবে? আমাদের মতামত না, এই সর্বোচ্চ সন্ত্রাসবাদ স্তরে কি নিয়ে- করে পৌঁছবে? শুনুন, আম জনতা যদি একজোট হয়ে আওয়াজ তোলে তখন কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না যে সেই আওয়াজ গোটা গোটা দেশকে কিভাবে নাড়িয়ে দিতে পারে। আমরা সবাই আমজনতাকেই ভরসা করি, আমজনতা ছাড়া কিন্তু আমরা কেউ কিছুই নই। ডক্টর সাহেব, আম জনতার উপর ডিপেন্ডেন্স শুধুমাত্র নির্বাচনের না সময় না, হয়, তারপরেও আর হয়, তারপর তো তারপরেও হয়। একজোট হয় কার কাছে বলবো আমাদের কথা? কোথায় যাবে সেই কথা বলুন আমাকে কিভাবে? হ্যাঁ শুনুন, বলছি অনেক উপায় আছে। একটা উপায় হলো জমায়েত করে মিছিল বের করো এবং তারপর মন্ত্রীদের কাছে জানতে যাও যে সন্ত্রাসবাদীদের এভাবে ছাড়া হলো কেন, ওদের সন্ত্রাসবাদীদের ছাড়া হলো কেন? আম জনতা নেতা মন্ত্রীদের বাড়ির সামনে শুয়ে পড়েছিল, মিডিয়া তা দেখিয়েছিল, ঠিক আছে? মিডিয়ার জোর এখন অনেক বেশি। মিডিয়া চাইলে এমন ভাবে প্রজেক্ট করতে পারে এই ইস্যু যে নেতা মন্ত্রীদের সবার চেয়ার নড়ে যেতে পারে, বাড়িও। স্যার আপনি এনডিএ গভর্নমেন্টে বাজপেয়ীরও সহযোগী ছিলেন, ঠিক আছে তো? আবার মনমোহন সিং এরও সহযোগী ছিলেন। এই দুজনের ব্যক্তিত্ব নিয়ে মানুষের অজানা কোনো তথ্য কি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চাইবেন? বলুন না। দেখুন, বাজপেয়ী বাবু অসম্ভব ভালো একজন নেতা ছিলেন। আমাদের মধ্যে অবশ্যই মতভেদ হতো, কিন্তু আমি মনে করি ভারতবর্ষের প্রতি ওনার যে শ্রদ্ধা, ভালোবাসা সরকারে থাকাকালীন ছিল এবং তারপরে যতদিন বেঁচে ছিলেন ছিল। আর মনমোহন সিংও কিন্তু মোটামুটি সেরকম ছিলেন। আর ২৩টা দলকে চালনা করা কিন্তু সহজ ছিল না মোটেই, ঠিক আছে তো? মনমোহন সিংয়েরও অনেকগুলো অফিসিয়াল দল ছিল যেগুলোকে চালানো শক্ত ছিল। দুজনেই যা করেছেন তাতে কিন্তু প্রমাণ হয় যে দূরদর্শিতা থাকলে সবকিছু চালানো সম্ভব। বাজপেয়ী বাবুর ক্ষমতা ছিল সবাইকে চালনা করার, ঠিক আছে? আর মনমোহন সিংয়ের ব্যাপারেও আমি বলবো যে উনিও সক্ষম হয়েছিলেন সব দলকে একজোট করে কাজ করতে। এটা ওনার ক্ষমতা। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পরে যখন ফিরবো তখন ডক্টর আব্দুল্লাহর ওপর আপকে আদালতে আজকের মোকদ্দমার আরো এক পর্ব। প্রথমে আপনি অ্যাসেম্বলিতে 2টো সিটে লড়লেন আর 2টো জায়গাতেই আপনি জিতে গেলেন। তারপর আপনি রাজ্যসভায় দাঁড়ালেন, সেখানেও জয়লাভ করলেন, কিন্তু সেখানে আপনার মন টিকলো না। আপনি লোকসভায় দাঁড়ালেন, তো আপনি কোথায় টিকে থাকতে চান? একদিন এমন আসবে লোকসভাও ছেড়ে দেবো আর রাষ্ট্রপতির আসনে বসবো, তখন আপনি বলবেন রাষ্ট্রপতি হয়ে গেল। আপকে আদালতে আজকে জনতার প্রশ্নের উত্তর দিচ্ছেন ডক্টর ফারুক আব্দুল্লাহ। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ডক্টর ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী। ডক্টর আব্দুল্লাহ, আপনি সবসময় কিছু না কিছু করতে চান, আপনার অনেক অ্যাম্বিশন আছে। এখন কানাঘুষো শোনা যাচ্ছে যে এত বড় একজন মানুষকে শুধু ছোট একটা মিনিস্ট্রি দিয়ে দিয়েছে। এটাই মুশকিলের ব্যাপার যে ভারতীয় নাগরিকদের কখনো জানানো হয়নি যে ক্যাবিনেট মিনিস্টারের আসল কাজ কি। এই পদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরপর দিন আসবে আমাদের যা যা এনার্জি সঞ্চয় করা আছে তা শেষ হয়ে যাবে, সে পেট্রোলিয়াম হোক বা কয়লা। আমাদের সেই এনার্জি খুঁজে বের করতে হবে যা কোনোদিনও ফুরবে না। ঠিক সেই কারণেই বিশ্বের বেশ কিছু দেশে, এমনকি চীনেও এই এনার্জির ওপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এই এনার্জি কিন্তু হলো একমাত্র উপায় আগামী দিনে এগিয়ে চলার জন্য। একমাত্র এটাই হলো আশু ভবিষ্যৎ। যদি মিনিস্ট্রি বাজেট দেখা হয়, এর আগে আছেন কমিউনিকেশন মিনিস্ট্রিতে, ওনার মিনিস্ট্রিতে বাজেট ৬৫,০০০ কোটি টাকা। গোলাম নবী আজাদ হেলথ মিনিস্টার, ১৮,৫০০ কোটি টাকা ওনার মিনিস্ট্রির বাজেট। জি.কে. ভাসান শিপিং, ২৪,০০০ কোটি টাকা ওনার বাজেট। প্রফুল্ল পটেল সিভিল এভিয়েশন, ১০,০০০ কোটি টাকা ওনার বাজেট। কিন্তু আপনার মিনিস্ট্রির বাজেট ১,২৬৬ কোটি টাকা। কেন? কারণ ওই টাকাও খরচ করা হয়নি।
মানুষ যদি কাজ করার জন্য তৈরি থাকে তবে এই বাজেটও বাড়তে পারে, এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে তো, যে বাজেট বাড়বে না কিন্তু কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। দেখুন ডক্টর সাহেব, যতটা এনার্জি আপনার আছে তাতে আপনার কি মনে হয় না যে আপনাকে এমন কোনো মিনিস্ট্রি দেওয়া উচিত ছিল যেখানে এই এনার্জি কাজে লাগতো? ফরেন মিনিস্ট্রি হলে বা কমার্স মিনিস্ট্রি হলে আপনি আরো বেশি কাজ করতে পারতেন। না রজত, এটা সবার পক্ষে বোঝা বেশ মুশকিল। আমাকে এই ক্ষেত্রে কাজ করতে দাও, ভালো পারফর্ম করলে নিশ্চয়ই আরো ভালো কিছু হবে। কি আর যায় আসে, তাই না? সময় তো থেমে থাকবে না। এখন যখন লোকজন খবরের কাগজে এগুলো লেখে যে আপনাকে গোবর গ্যাসের মিনিস্ট্রি দিল, খবরের কাগজে লেখার জন্য আমার প্রতি সদয় কিছু লোকও তো আছে না, এদের নাম আমি আর নিতে চাই না। মানে ওরা কি জানে, দিন এমন আসছে যে গোবর গ্যাস ছাড়া বাকি আর কোনো এনার্জি থাকবে না। ঠিক আছে, তখন গোবর গ্যাস দিয়েই মেশিন চালাতে হবে, ওকে, ট্রেন চালাতে হবে, এমনকি সূর্যের আলোয় রীতিমতো প্লেন উঠবে। এই সূর্যের কিরণেই প্লেন উঠবে। হ্যাঁ, আর আমাদের বারবার বাড়িতে আলো জ্বলবে সূর্যের কিরণে। বারবার এই কথা উঠে আসছে যে ডক্টর ফারুক আবদুল্লাহকে ইম্পর্টেন্স দেওয়া হয়নি, ওনার যে ক্ষমতা ছিল সেই অনুযায়ী ওনাকে মিনিস্ট্রি দেওয়া হয়নি। মহাশয়, আমি কৃতজ্ঞ এই মিনিস্ট্রি পেয়ে, কারণ আমার মনে হয় এই দায়িত্ব কেউ নিতেই প্রস্তুত নয়। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, হয় পারফর্ম করব না হলে চলে যাব। আমি এমন লোক নই যে পারফর্ম না করলেও চেয়ার আঁকড়ে বসে থাকবে, বলবে আমায় সরিও না। বুঝে গেলে আমি কিন্তু নিজেই চলে যাব, ব্যাস। আপনার কি ইচ্ছে ছিল? এই মিনিস্ট্রির ইচ্ছা ছিল নাকি অন্য কোনো মিনিস্ট্রি আপনি আমি চাইছিলেন? যেন এই দেশে সেবা করে যেতে পারি, এটাই আমার ইচ্ছে, আর অন্য কোনো ইচ্ছে নেই আমার। আমি একটা খবরের কাগজে পড়েছিলাম আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে চান। ইনশাআল্লাহ, আমি যদি এই মিনিস্ট্রিতে ভালো কাজ করতে পারি তবে নিশ্চয়ই পরবর্তীকালে আমি ওই পদেও পৌঁছতে পারবো। আমিও তাই আশা রাখবো, কিন্তু গত 6 মাসের রিপোর্ট যদি আমরা দেখি, আপনার ব্যাকগ্রাউন্ড দেখি, তো প্রথমে আপনি অ্যাসেম্বলিতে 2টো নির্বাচনে দাঁড়ান, 2 জায়গাতেই আপনি জয়লাভ করেন। এরপর আপনি রাজ্যসভার নির্বাচনে দাঁড়ান, সেখানেও জয়লাভ করেন, কিন্তু সেখানেও আপনার মন টেকেনি। এরপর আপনি লোকসভা নির্বাচনে দাঁড়ান, তো কোথায় টিকতে চান? তাহলে আমি প্রমাণ করেই দিয়েছি যে আমি সব নির্বাচনেই দাঁড়াতে পারি এবং জিততেও পারি। এর থেকে হ্যাঁ, ভালো কিন্তু- আর কি? হ্যাঁ, কিন্তু ওই সিটগুলো তো আপনি ছাড়তেও থাকেন। ভালোই তো। আমার পরে যে আসছে সে এগোবে, একদিন এমন হবে এটাও ছেড়ে দেবো, রাষ্ট্রপতি হয়ে যাব। তখন আপনারা বলবেন দেখো রাষ্ট্রপতি হয়ে গেল, কিন্তু তখন তো আমি আপনার শোতে আসতে পারবো না। না, তখন আমরা রাষ্ট্রপতি ভবন চলে যাব আপনার সাথে দেখা করতে। আমাদের শুভকামনা রইল। স্যার, আমি আপনার কাছে জানতে চাই, আমিও আপনার মতো উচ্চাকাঙ্ক্ষী। একজন মহিলার কি উচ্চাকাঙ্ক্ষী হওয়া ঠিক আজকের এই ভারতে? উনি বলতে চাইছেন যে উনি খুবই অ্যাম্বিশাস। তো আজকের ভারতে কোনো মহিলার অ্যাম্বিশাস হওয়াটা কি ভালো? কারণ আমি দেখুন, এই আমি সময় আপনাকে বিজনেসও বলবো, করছি একটা। যদি আপনি অপেক্ষা করতে থাকেন যে কোনো পুরুষ এসে আপনাকে চান্স দেবে, ঠিক আছে, তো আমি বলছি কিন্তু যে সেটা কোনোদিনই হবে ঠিক। না। স্যার, আসলে তুমি যদি বড় স্বপ্ন দেখো, ঠিক আছে, তোমাকে পরিস্থিতির মোকাবিলা সফল করতে হবে। করে নিজের অধিকার নিয়ে লড়াই স্যার। করে এগিয়ে ওকে। যেতে হবে। যে সাহস করে ও এগোবে কিছু না, করতে পারবে हिम्मत না। मर्दा मदद खुदा। তুমি তখনই পারবে যখন সাহস করে এগোবে। আজকের ভারতীয় মহিলা নাগরিক 50 বছর আগের মহিলাদের মতো আর নেই। আজ সব মহিলারা নিজেদের অধিকার সম্পর্কে ভীষণ জ্ঞাত, কিভাবে অধিকার নিতে হয় জানে। খুব ভালো লাগলো আপনার এই প্রশ্নে, আর আশা করি আমি সেদিন আর দূরে নয় যখন এক মহিলা চালনা করবে আজকের এই ভারত। হ্যাঁ, তো এটাও সত্যি কথা যে ডক্টর সাহেব আপনার জীবনে মহিলা বান্ধবী বেশি। দেখুন, যে মানুষ মহিলাদের সম্মান করে না, ভালোবাসে না, তার মানবিকতা বোধই নেই। কিসের মানুষ সে? আপনি নিজে বললেন যে ওমর আবদুল্লাহ যখন মুখ্যমন্ত্রী হন তখন আপনিও মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু যখন রজতবাবু আপনার কাছে জানতেও চাননি তখন আপনি বললেন যে আপনি মন্ত্রিত্ব পদ ছেড়ে আপনি রাষ্ট্রপতি হয়ে যাবেন। তাহলে আপনি কি এখনো মানবেন যে আপকি আদালতে আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা 100% ঠিক? আমি আপনার কাছে জানতে চাইবো, আপনার কি কোনো আকাঙ্ক্ষা আছে না নেই? আপনি মানুষ নন। যদি আপনার মধ্যে কোনো আকাঙ্ক্ষা না থাকে সে মানুষ নয়। যার মধ্যে কোনো আকাঙ্ক্ষাই নেই, আরে যে আমি এটা হতে চাই সেটা বলতেই পারে না। অভিযোগটা সত্যি কিনা আপনি সেটা মানেন? আরে একটা কেন, আমি তো 10টা অভিযোগও মানতে পারি, কিন্তু আমি এটা থেকে সরব না। যে মানুষের আকাঙ্ক্ষা নেই তার বেঁচে থাকারও কোনো মানে নেই।
তার বাঁচাটাই বৃথা, সে শুধুই রাস্তায় আপনারা কি পড়ে চান থাকার যোগ্য। ডক্টর সাহেবের অ্যাম্বিশন পূর্ণ হোক? ডক্টর সবই সাহেব, প্রভুর ইচ্ছে, প্রভুর ইচ্ছে। ডক্টর আব্দুল্লাহ ভারতের রাষ্ট্রপতি হন, এই ব্যাপারটা যারা সাপোর্ট করেন তারা হাত তুলুন। ডক্টর সাহেব, এখানে সবাই আপনার সাথেই আছে, আমাদের শুভকামনা রইল আপনার সঙ্গে। আপকে আদালতে আজ আমরা অভিযোগ আনলাম ডক্টর ফারুক আব্দুল্লাহর ওপর, ওনাকে প্রশ্ন করলাম। এখন একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনে নেব আপকে আদালতে আজকের জাজ স্মিতা গুপ্তার রায়। मट्टी से खेलते हो बार बार किस लिए, टूटे हुए दिलों से है ये प्यार किस लिए। আপকে আদালতে আজ আমরা মামলা চাইলাম ডক্টর ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে। ওনার কাছে জানলাম ওনার নতুন মন্ত্রণালয়ের কথা, জানলাম কাশ্মীরের কথা আর টেররিজমের কথা। আমরা জিজ্ঞেস করলাম ওনার স্বাধীন চেতা কথাবার্তার ব্যাপারে, ওনার নন সিরিয়াস অ্যাটিটিউডের ব্যাপারে। ডক্টর আব্দুল্লাহ প্রত্যেকটি প্রশ্নের সুন্দরভাবে উত্তর দিয়েছেন। এখন সময় আপকি আদালতে আজকের জাজ স্মিতা গুপ্তার রায়দানের। ফারুক আব্দুল্লাহ স্যার, আপনি আপকি আদালতের সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন। আপনার বিরুদ্ধে সকল অভিযোগের থেকে আপনাকে মুক্ত করা হলো। ফারুক স্যার, আপনাকে সবসময় ন্যাশনালিস্ট হিসেবেই ধরা হয় এবং আপনি বরাবরই চেষ্টা করেন কাশ্মীরকে রাষ্ট্রধারার সঙ্গে যুক্ত করার। কিন্তু আমরা দেখেছি যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন প্রশাসনিক কিছু ত্রুটি তো ছিলই, কিন্তু আপনার রাজনৈতিক উদারতা, আপনার সাহস, আচরণ, ভদ্রতা এসব দেখার পর সেই সব ত্রুটি মার্জনা করা যেতে পারে। ভদ্রতার কথা উল্লেখ করলাম কারণ আজকের রাজনীতির জগতে ভদ্রতা বড়ই বিরল হয়ে পড়েছে। গত কয়েক বছরে কাশ্মীরে বদল তো এসেছে, আতঙ্ক হয়তো শেষ হয়নি কিন্তু অনেকখানি কমেছে। আমরা আশা রাখি যেহেতু আপনার ছেলে শ্রী উমর আব্দুল্লাহ কাশ্মীরের পরিস্থিতি সামলাচ্ছেন এবং আপনিও দিল্লিতে কাজ করছেন, তাই দুজনে মিলে কাশ্মীরের শান্তি পুনরায় ফিরিয়ে আনতে আপনারা নিশ্চয়ই সক্ষম হবেন। কিন্তু যাওয়ার আগে এই আদালত আপনাকে একটা শাস্তি দিচ্ছে যে এখান থেকে যাওয়ার আগে আপনি একটা গান অবশ্যই শুনিয়ে যাবেন। এবার মহাবতার যখন শাস্তি দিলেন তো দু লাইন আমি গাইছি। मट्टी से खेलते हो बार बार किस लिए, मट्टी से खेलते हो बार बार किस लिए, टूटे हुए दिलों से है ये प्यार किस लिए, मट्टी से खेलते हो बार बार किस लिए। আমরা আশা রাখি এবং বিশ্বাস রাখি ডক্টর আব্দুল্লাহ ঠিক এইভাবেই গাইতে থাকবেন, মানুষের মন জয় করতে থাকবেন, আর ওনার নতুন মন্ত্রণালয়ে এমন পারফরমেন্স দেবেন যাতে ওনার সম্মান আকাশচুম্বী হয়। এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে আপকে আদালতে এক নতুন অতিথিকে নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।